আসসালামু আলাইকুম। ইংলিশ লিটারেচার সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর খান। তো আপনারা যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন, আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে ইংলিশ লিটারেচার থেকে 15 মার্চের এমসিকিউ এসে থাকে। তো ইংলিশ লিটারেচার যেই টপিকসটা বা যেই সাবজেক্টটা, সেটি হচ্ছে অনেকটা স্থাবর সম্পদের মতো। যেমন মনে করুন যে আপনার বাড়ি আছে, আপনার মানে জায়গা জমি আছে, এগুলো যেরকম স্থানান্তর করা যায় না, একটা ফিক্সড, ইংরেজি সাহিত্যটাও ঠিক অনেকটা ওইরকম ফিক্সড, যে খুব একটা চেঞ্জ হয় না। যেমন আপনি যদি আন্তর্জাতিক বা বাংলাদেশ পড়েন তাহলে দেখবেন যে কখনো এই তথ্য চেঞ্জ হয়ে যাচ্ছে, আজকে জাতিসংঘের সদস্য পদে তো কালকে আরও কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। কিন্তু ইংরেজি সাহিত্যটা এরকম খুব একটা চেঞ্জ হয় না, এটা অনেকটা স্থাবর সম্পদের মতোই, স্থাবর জ্ঞান। সুতরাং আপনি যদি একবার ইংরেজি সাহিত্যের উপর একটা ভালো দখল নিয়ে আসতে পারেন, তাহলে আপনার এই 15 মার্চ সেটেল হয়ে গেল। তো আজকের এই সেশনে আমি খুব ছোট করে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে অংশটি থাকবে সেটি হচ্ছে সিলেবাস এবং প্রশ্ন বিশ্লেষণ নিয়ে, এবং এরপরে আলোচনা করব কিভাবে পড়াশোনা করলে আপনি খুব সহজে এই 15 মার্চ আত্মস্থ করতে পারবেন, এবং এরপরে আলোচনা করব কোথা থেকে এবং কতটুকু পড়বেন এই 15 মার্চের জন্যে। তো এই হচ্ছে 3টা টপিকস নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমেই যদি বলি সিলেবাসের কথা, খুব ছোট করে একটা সিলেবাস বলে দেয়া আছে যে এলিজাবেথান পিরিয়ড থেকে 21st সেঞ্চুরি পর্যন্ত, অর্থাৎ এলিজাবেথান পিরিয়ড থেকে একবিংশ শতাব্দীর যত সাহিত্যিক আছেন, তাদের যত সাহিত্যকর্ম আছে, এর মধ্য থেকেই আপনাদের প্রশ্ন আসবে। সিলেবাসটা খুব ছোট্ট একটা শিরোনামে উল্লেখ করলেও এখানে কিন্তু বিশাল এরিয়া আছে। যাই হোক, আমরা কিছু প্রশ্ন যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের বিষয়গুলো ধরতে আরও সহজ হবে। তো এই যে আমাদের এলিজাবেথান পিরিয়ড থেকে বলা হয়েছে, সেখান থেকে যদি আমরা এই যুগ বিভাজনগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রেনেসান পিরিয়ড আছে, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আছে, রোমান্টিক পিরিয়ড আছে, ভিক্টোরিয়ান এবং মডার্ন, পোস্ট মডার্ন। এই প্রত্যেকটি যেই যুগ আছে, সেই যুগ থেকে প্রায় সমান সংখ্যক প্রশ্নই আসছে। রেনেসান্স পিরিয়ড থেকে এসেছে 41টা, নিউ ক্লাসিক্যাল থেকে 21টা। মোটামুটি প্রত্যেকটি যুগ থেকেই কিছু না কিছু প্রশ্ন থাকছে প্রতিটা বিসিএসে। এবং যদি আমরা সাহিত্যিকদের ব্যাপারগুলো লক্ষ্য করি, যেমন শেক্সপিয়ার থেকে অলমোস্ট প্রতি বছরই প্রশ্ন এসেছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে এস.টি. কলেরিজ, পি.বি. শেলি, জন কিটস, এই যে সাহিত্যিকগুলো আছেন বা সাহিত্যিক যারা আছেন, এদের মধ্যে শেক্সপিয়ারকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া যেতে পারে, কারণ ওনার এখান থেকে প্রশ্ন আসে না এরকম খুব একটা হয় না। তো আমরা যখন প্রশ্ন বিশ্লেষণ করতে যাব বা প্রশ্ন পড়তে যাব, তখনই দেখব যে শেক্সপিয়ার কতটা গুরুত্বপূর্ণ। তো আমি এখানে একটা তালিকা তৈরি করেছি যে 20 জন সাহিত্যিক যাদের সম্পর্কে বা যাদেরকে নিয়ে প্রায় প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন থাকে, এরকম 20 জন সাহিত্যিকের একটা তালিকা করা আছে এখানে। তো এবার আসি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি যে প্রশ্নের ধরন, কিভাবে প্রশ্ন আসে। প্রথমে আছে লেখক সম্পর্কে তথ্য। এই ব্যাপারটা হচ্ছে লেখকের যে ব্যক্তিগত যে তথ্যগুলো থাকে লেখক সম্পর্কে, যেমন মনে করুন উইলিয়াম শেক্সপিয়ার কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কত সালে জন্মগ্রহণ করেছিলেন, তাকে কি উপাধিতে ভূষিত করা হয়েছিল, মানে লেখক সম্পর্কে একান্ত ব্যক্তিগত যেই তথ্যগুলো আছে সেগুলো নিয়ে যে প্রশ্নগুলো আসে। এখানে আমি প্রত্যেকটি ক্যাটাগরির জন্য কিছু স্টার চিহ্নিত করেছি। যেমন লেখক সম্পর্কে যে প্রশ্নগুলো আসে এগুলোকে আমি এগুলোকে আমি 3 স্টার দ্বারা চিহ্নিত করেছি। যেমন যদি 40তম বিসিএসের একটি প্রশ্ন আপনারা লক্ষ্য করেন, এখানে সে যে উইলিয়াম শেক্সপিয়ার কত সালে জন্মগ্রহণ করেছিলেন, উত্তর হচ্ছে 1564। অর্থাৎ এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একান্ত ব্যক্তিগত তথ্য, যেটা বিসিএস প্রিলিমিনারিতে এসেছে। তো এরপরে আছে লেখকের সাহিত্যকর্ম, যে একজন লেখক কি কি সাহিত্যকর্ম রচনা করেছেন, নোবেল, ড্রামা অথবা পোয়েট্রি, কি কি
লিখেছেন সেই সম্পর্কে যেই প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে লেখকের সাহিত্যকর্ম। যেমন মনে করুন যদি বলা হয় অ্যাজ ইউ লাইক ইট, এই ড্রামাটি কার লেখা? এটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি লেখা। যেমন এখানে একটি প্রশ্ন 40তম বিসিএসে এসেছে, দ্য গুড মরো, এই কবিতাটি কার লেখা? জন ডানের একটি কবিতা। তো এই ধরনের প্রশ্ন আসে যে গুড মরো কার লেখা, বা এটি কি কবিতা, না এটি উপন্যাস, না এটি নাটক বা ছোট গল্প। তো এই সাহিত্যকর্ম সম্পর্কে প্রচুর প্রশ্ন আসে, এই জন্যে আমি এটাকে 4 স্টার দিয়ে চিহ্নিত করার চেষ্টা করেছি। লেখকের ব্যক্তিগত যে তথ্যগুলো সেগুলোকে 3 স্টার দ্বারা চিহ্নিত করেছি। সেই লেখক সম্পর্কে আপনারা ওইভাবে পড়াশোনা করবেন, এবং লেখকের সাহিত্যকর্মকে 4 স্টার দিয়েছি, মানে এটি আপনি কি খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করবেন। এরপরে আছে কোটেশন। কোটেশন মানে কোনো একজন সাহিত্যিক যেই সাহিত্যকর্মে যে কোটেশনগুলো দিয়েছে সেই রকম, যেমন মনে করুন ফ্রিয়ালিটি দ্য নেম অফ এ ওমেন, উইলিয়াম শেক্সপিয়ারের একটি কোটেশন। তো এরকম একটা কোটেশন দিয়ে বলে যে এটি কার লেখা, অথবা এটি কোন নাটকের, বা কোন নাটকে এই নাটক থেকে এই কোটেশনটি নেওয়া হয়েছে। এগুলোকে আমি 2 স্টার দ্বারা চিহ্নিত করেছি। এরপর আছে চরিত্র, যে কোনো একটি উপন্যাসের নাটকের যে চরিত্রগুলো থাকে এগুলো মাঝে মাঝে আসে, এই জন্য এদেরকে আমি 1 স্টার দ্বারা চিহ্নিত করেছি। যেমন মনে করুন যদি বলা হয় ডেসডিমোনা, এই চরিত্রটি উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটকের? তো এরকম মাঝে মাঝে আসে, চরিত্র আসে। তারপরে আছে বিভিন্ন যুগের সময়, যে এই যে একটু আগে আমরা দেখে এসেছিলাম রেনাইসেন্স পিরিয়ড অথবা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এদের ব্যাপ্তিকাল কত, অর্থাৎ কত সাল থেকে কত সাল পর্যন্ত এই যুগ ছিল। এই ধরনের কিছু প্রশ্ন আসে বিভিন্ন সময়। এই ধরনের প্রশ্নগুলোকে গুরুত্ব অনুযায়ী আমি এদেরকে 2 স্টার দ্বারা চিহ্নিত করেছি। এরপরে আছে কিছু লিটারেরি টার্ম, যে সাহিত্যের মধ্যে যে সাহিত্যিক টার্মগুলো আছে, যেমন মনে করুন ব্ল্যাঙ্ক ভার্স, যার বাংলা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, অথবা মাত্রাবৃত্ত ছন্দ, এরকম বিভিন্ন সাহিত্যের উপরে যে টার্মগুলো আছে সেগুলো নিয়েও কিছু প্রশ্ন আসে। তো কোন প্যাটার্নের বেশি প্রশ্ন আসে সেগুলোকে আমি বেশি স্টার দ্বারা চিহ্নিত করেছি। যেমন লেখকের সাহিত্যকর্মকে আমি 4 স্টার 5 স্টার দিয়ে চিহ্নিত করেছি। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, বা এই ধরনের প্রশ্ন আসে। লেখক সম্পর্কে কিছু তথ্য আসে, সেটা একটু কম, কোটেশন আসে কিছু, যুগ বিভাজনের বা সেই কাল আসে, চরিত্র এবং লিটারেরি টার্ম। তো আপনারা যদি বিসিএসের প্রিভিয়াস যেই কোশ্চেনগুলো আছে সেগুলো যদি একটু বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে মোটামুটি এই ধরনের প্রশ্নগুলোই থাকে বিসিএস প্রিলিমিনারির জন্য। যেমন মনে করুন এখানে এডগার অ্যালেন পো, এর সম্পর্কে কিছু তথ্য এখানে দেয়া আছে, যে উনি একজন আমেরিকান ছোট গল্পের লেখক। উনি হচ্ছেন ছোট গল্পের জনক। ওনার একটি উপন্যাস আছে, একটি কবিতা হচ্ছে টু হেলেন। জেনে রাখা ভালো যে এই টু হেলেন কবিতা পাঠ করেই আমাদের জীবনানন্দ দাশ বনলতা সেন কবিতাটি লেখার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। তো ওনার একটি কবিতা হচ্ছে টু হেলেন, এবং ওনার কিছু ছোট গল্প আছে, দ্য ব্ল্যাক ক্যাট, লাইট হাউস, দ্য টেলটল হার্ট। তো এই যে কিছু তথ্য আমরা পেয়েছি, প্রথমে কিছু তথ্য পেয়েছি লেখক সম্পর্কে, যেমন কি যে অ্যালেন পো কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এরকম প্রশ্ন আসে, সেটা হবে আমেরিকা। অথবা এরকম প্রশ্ন আসে যে নিজের কোন লেখক আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন, তখন সেটার উত্তর হবে অ্যালেন পো। অথবা এরকম প্রশ্ন আসে যে টু হেলেন কবিতাটি কার লেখা, তখন এখান থেকে উত্তর করবেন। অথবা এরকম প্রশ্ন আসে যে টু হেলেন এটি কি পোয়েম, না নোভেল, না ড্রামা, না শর্ট স্টোরিজ। তো এইভাবেও প্রশ্ন আসে। আপনারা যখন কোনো একজন সাহিত্যিককে পড়তে যাবেন, তখন প্রথমে ওনার ব্যক্তিগত যেই তথ্যগুলো আছে ওনার সম্পর্কে সেগুলো পাঠ করবেন, তারপরে হচ্ছে ওনার সাহিত্যকর্মগুলো পাঠ করবেন। তো এইভাবে যদি আপনারা প্রশ্নগুলো দেখেন বিগত সালের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন সাহিত্যিককে কিভাবে পড়তে হবে। তো এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে পড়বেন।
তো প্রথমে আমি বলেছি যে প্রচুর প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। প্রশ্ন অ্যানালাইসিসটা কী জন্যে বলছি, যে মনে করুন আপনাকে একটি সিলেবাস দিয়ে দেওয়া হলো ইংলিশ লিটারেচারের উপরে কথা, যে এলিজাবেথান পিরিয়ড থেকে 21st সেঞ্চুরি পর্যন্ত। এই সিলেবাসটা হচ্ছে মনে করুন একটি রাস্তা, আপনার গন্তব্যে পৌঁছার জন্যে যেই রাস্তা আছে, মনে করুন আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন, সেখানে যাওয়ার রাস্তাটা হচ্ছে আপনার সিলেবাস। এখন আর প্রশ্ন অ্যানালাইসিসটা হচ্ছে আপনার অনেকটা স্টিয়ারিং ধরার মতো, যে আপনি মনে করুন যে উইলিয়াম শেক্সপিয়র পাঠ করছেন। উইলিয়াম শেক্সপিয়র যখন পাঠ করতে যাবেন তখন দেখবেন যে ওনার 37টা নাটক আছে। আপনি কি সেই 37টা নাটক মজা পেয়ে সবগুলোই পড়বেন? আপনি মনে করেন একটা একটা করে করে 37টা নাটকই পাঠ করলেন। তো দেখলেন পরীক্ষা হলে গিয়ে প্রশ্ন আসলো যে উইলিয়াম শেক্সপিয়র কোন থিয়েটারে অভিনয় করতেন। তাহলে দেখেন আপনি যে এত কাল ধরে এত সময় নিয়ে এই 37টি নাটক পড়েছেন, সেগুলো কিন্তু আপনার জন্য খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। এই জন্যে আপনার পড়াটা যেন ফলপ্রসূ হয়, সেই জন্যে আপনাকে প্রচুর পরিমাণে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, যে কোন ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে প্রশ্ন আসে। আপনি যদি চাকরির পরীক্ষাগুলো লক্ষ্য করেন, দেখবেন আইবিএ যখন কোনো প্রশ্ন করে তারা এক প্যাটার্নের প্রশ্ন করে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ যখন কোনো একটা পরীক্ষার জন্য প্রশ্ন করে, দেখবেন ওরা আরেক ধরনের প্রশ্ন করে, আহসানুল্লাহ করলে আরেক ধরনের প্রশ্ন করে। সুতরাং আপনি যখন প্রশ্নকে প্রচুর পরিমাণে পড়বেন এবং বিশ্লেষণ করবেন, তখন আপনি খুব সহজেই আপনি স্টিয়ারিংটা ধরে গন্তব্যে পৌঁছতে পারবেন। আপনার ডিরেল হওয়ার সুযোগ থাকবে না, মানে আপনি অপ্রয়োজনীয় কোনো কিছু তখন আর পড়বেন না। যতটুকু আপনার প্রয়োজন, যেই ধরনের প্রয়োজন, আপনি সেইভাবেই পাঠ করবেন। এই জন্যে আমি বলি যে প্রচুর পরিমাণে আপনাকে প্রশ্ন পড়তে হবে। আপনি পড়াশোনা শুরু করার শুরুতেই বা কোনো একটা চ্যাপ্টার পাঠ করার শুরুতেই বিগত সালের প্রশ্নগুলো আগে পড়ুন এবং অনুধাবন করুন কিভাবে এবং কি ধরনের প্রশ্ন আসে। তাহলে আপনার এই চ্যাপ্টারটা পাঠ করতে যথেষ্ট সহায়ক হবে এবং সুন্দর হবে। এরপরে আসুন যে এই পড়াশোনাটা কিভাবে কোন কৌশলে পাঠ করলে আপনি খুব সহজে আয়ত্তে আনতে পারবেন। ইংলিশ লিটারেচার যখন আপনি আয়ত্ত করতে যাবেন, আপনি 3টি কৌশলে ইংরেজি সাহিত্যকে আয়ত্ত করতে পারবেন। একটি হচ্ছে ছন্দে ছন্দে আপনি আয়ত্ত করতে পারবেন। দ্বিতীয় যেই কৌশলটি, সেটি হচ্ছে কাহিনীর মাধ্যমেও আপনি ইংরেজি সাহিত্যকে আয়ত্ত করতে পারবেন। আরেকটি হচ্ছে চিত্রের মাধ্যমেও আপনি ইংরেজি সাহিত্যকে আয়ত্ত করতে পারবেন। ছন্দে ছন্দে কিভাবে আয়ত্ত করবেন, যেমন এখানে একজন ছবি দেখছেন, উনি হচ্ছেন জেন অস্টিন, রোমান্টিক যুগের একজন সাহিত্যিক। ওনার 3টি উপন্যাস হচ্ছে এমা, তারপর হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, আরেকটি উপন্যাস হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডাইস। তো এই যে 3টি উপন্যাস আছে, এই 3টি উপন্যাসকে মনে রাখার জন্য আপনি একটি কৌশল অবলম্বন করলেন, একটি ছন্দ বের করলেন। ছন্দটা কি? ছন্দটি হচ্ছে এমার সেন্স প্রাউড করার মতো, মানে এমার যেই সেন্স আছে বা ওর যে সেন্স, সেটা নিয়ে গর্ব করার মতো। অর্থাৎ আপনি বারবার রিডিং পড়ছেন, এমার সেন্স প্রাউড করার মতো, এমার সেন্স প্রাউড করার মতো, এটা আপনার মাথায় গেঁথে গেল। সেখান থেকে আপনি এখন মনে রাখতে চাচ্ছেন এই যে এমা থেকে আপনার অস্টিনের একটি উপন্যাস হচ্ছে এমা, এবং এই সেন্স থেকে মনে রাখতে চাচ্ছেন সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এবং এই প্রাউড থেকে আপনি মনে রাখতে চাচ্ছেন প্রাইড অ্যান্ড প্রিজুডিস। অর্থাৎ এইভাবে আপনি ছন্দের মাধ্যমেও কোনো একজন সাহিত্যিকের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করুন, কিন্তু আপনার দিন শেষে মনে রাখাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সুতরাং এভাবে আপনি বিভিন্ন সাহিত্যিকের জন্য বিভিন্ন ধরনের ছন্দ বানিয়ে নিতে পারেন, যেই ছন্দের মাধ্যমে আপনি এই সাহিত্যিকদের উপন্যাস নাটকগুলো সহজে আত্মস্থ করতে পারেন বা আয়ত্ত করতে পারেন। এরপরে হচ্ছে জীবন কাহিনীর সাথে মিলিয়েও আপনি অনেক সময় অনেক কিছু মনে রাখতে পারেন। যেমন মনে করুন দুর্গেশ নন্দিনীর 2টি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস দুর্গেশ নন্দিনী। সেখানে 2টি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে আয়েশা এবং তিলোত্তমা। এটাকে আমি কিভাবে মনে রেখেছিলাম, আমার যে বড় ফুপি ছিলেন ওনার নাম হচ্ছে আয়েশা,
ওনার গালের এই পাশে বিশাল বড় একটি তিল ছিল এবং ওনাদের বাসাটা ছিল একটু উঁচু এলাকায়, একটু দুর্গের মতো। তো সেখান থেকে সেই আয়েশার সাথে মিল রেখে আমি মনে রেখেছি যে দুর্গেশ নন্দিনী, যেহেতু আমার ফুপির বাসাটা দুর্গের মতো, সুতরাং সেই দুর্গেশ নন্দিনী দুটি চরিত্র হচ্ছে আয়েশা এবং তিলোত্তমা। এই যে ফুপির নাম হচ্ছে আয়েশা এবং ওনার গালে একটি তিল আছে, সেখান থেকে তিলোত্তমা। তো এইভাবে আপনি আপনার আশেপাশে বিভিন্ন ঘটনা, চরিত্র, এগুলোর সাথে মিল রেখেও আপনি ইংরেজি সাহিত্যের বিভিন্ন চরিত্র, বিভিন্ন লেখনীয় মনে রাখতে পারেন। আরেকটি কৌশল হচ্ছে চিত্রের মাধ্যমে ইংরেজি সাহিত্যকে মনে রাখা। যেমন মনে করুন, এখানে আমি দুটি শহরের ছবি দেখাচ্ছি। একটি শহর হচ্ছে লন্ডন শহর আর আরেকটি শহর হচ্ছে প্যারিস শহর। মনে করুন এই দুটি শহর হচ্ছে বন্ধুর মতো করে পাশাপাশি দুটি শহর। তো লন্ডন শহরে এখানে একটি ঘড়ি আছে যেটাকে বলা হয় বিগ বেন, বিশাল বড় একটি ঘড়ি। তো তার পাশে যে প্যারিস শহর আছে, প্যারিস শহরের একটি পুরনো দোকান আছে, ওল্ড শপ, তার পাশে একটি ক্রিসমাস ট্রি আছে। তো আমি কি বললাম যে দুটি বন্ধু শহর এরা পাশাপাশি আছে। লন্ডনের বিগ বেনে যে ঘড়িটা আছে সেখানে মনে করুন ঘড়িটা খুব বাজে সময় দিচ্ছে বা হার্ড টাইম দিচ্ছে, অর্থাৎ বাজে একটি টাইম শো করছে। আর এই পাশে আছে প্যারিস শহর, প্যারিস শহরের একটি পুরনো শপ এবং তার পাশে একটি ক্রিসমাস ট্রি আছে। এখন এই যে দুটি শহরের ঘটনা বর্ণনা করলাম, এই দুটি শহর বিশাল একটি কপারের পেঁচানো তার, অর্থাৎ কপারের টুইস্টেড তারের মাধ্যমে এই দুটি শহর সংযুক্ত আছে। তো ছবিটা যদি আপনারা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন কি কি ছিল এখানে। এখানে প্রথমে বলেছিলাম লন্ডন শহরে বিগ বেনের যে ঘড়িটা আছে সেখানে হার্ড টাইম বা বাজে সময় শো করছে। তারপরে এইখানে বলেছি এই দুটি শহর কপারের পেঁচানো তার বা টুইস্টেড তার দিয়ে সংযুক্ত আছে। এখানে প্যারিস শহরে একটি ক্রিসমাস ট্রি আছে, আর হচ্ছে এটা একটা ওল্ড শপ। তো এই ছিল এই চিত্র। এই চিত্রটি দিয়ে আপনারা যেই চার্লস ডিকেন্স আছেন একজন সাহিত্যিক, ওনার যে 8-10টি গুরুত্বপূর্ণ উপন্যাস আছে সেগুলো আপনারা মনে রাখতে পারেন। কিভাবে? আমি শুরুতেই দুটি শহরের কথা বলেছি, লন্ডন শহর এবং প্যারিস শহর। ওনার খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস হচ্ছে এ টেল অফ টু সিটিস। টেল মানে হচ্ছে গল্প, মানে দুইটা শহরের গল্প। তো এই যে টেল অফ টু সিটিস, এটা মূলত লন্ডন এবং প্যারিসকে নিয়েই উনি এই উপন্যাসটি লিখেছিলেন। তো এই ছবিটা থেকে আপনারা এই নামটা মনে রাখতে পারেন যে এ টেল অফ টু সিটিস। ঠিক তার পরেই লিখেছি ডেভিড কপারফিল্ড। এই যে আমি বলেছিলাম শহর দুটি একটি কপারের তারের মাধ্যমে সংযুক্ত আছে, সেখান থেকে মনে রাখতে পারেন ডেভিড কপারফিল্ড। তারপরে এই তারটা ছিল টুইস্টেড বা পেঁচানো, সেখান থেকে মনে রাখতে পারেন অলিভার টুইস্ট। এবং এই দুটি শহর যেহেতু বন্ধুর মতো পাশাপাশি আছে, সেখান থেকে মনে রাখতে পারেন আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড। এবং বিগ বেন যে ঘড়িটা ছিল সেখানে বলেছি হার্ড টাইম বা বাজে সময় প্রদর্শন করছে, সেখান থেকে মনে রাখতে পারেন হার্ড টাইমস। এবং একটা মনে মনে প্রত্যাশা আছে সেই বাজে সময়টা থেকে উত্তরণ করবে, সেখান থেকে মনে রাখতে পারেন গ্রেট এক্সপেকটেশন। আর প্যারিস শহরের একটি পুরনো শপ আছে, সেখান থেকে মনে রাখতে পারেন দ্য ওল্ড কিউরিসিটি শপ। এবং তার পাশে একটি ক্রিসমাস ট্রি আছে, সেখান থেকে মনে রাখতে পারেন ক্রিসমাস ক্যারল। এই যে চার্লস ডিকেন্সের যতগুলো উপন্যাস আছে সেগুলোকে আপনি এই ছবিটা যদি মনে রাখতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা খুব সহজেই চার্লস ডিকেন্সের যে উপন্যাসগুলো আছে সেগুলোকে আত্মস্থ করতে পারবেন বা মেমোরাইজ করতে পারবেন। তো আরেকটি চিত্র আমি উপস্থাপন করছি। এখানে একটি লাইট হাউস আছে। লাইট হাউস হচ্ছে সমুদ্র বা নদীর তীরবর্তী এলাকায় জাহাজদের পথ প্রদর্শনের জন্যে টাওয়ারের উপরে একটি লাইট প্রজ্বলিত করা হয়, সেটাকে বলা হয় লাইট হাউস। তো সেই লাইট হাউসের সামনে একটি ক্যাট, মনে করুন হেলেন, ক্যাটটার নাম হেলেন, এই হেলেন ক্যাট নাচানাচি করছে। তো এই হেলেন ক্যাটের নাচানাচি দেখে দুটি বিড়াল, একটি হচ্ছে ব্ল্যাক ক্যাট কালো কালারের আর আরেকটি হচ্ছে নান্টু ক্যাট, বাংলা সিনেমার মতো যেরকম হয়, হেলেন ক্যাটের নৃত্য দেখে এরা দুইজন ঝগড়া শুরু করে দিয়েছে যে কে হেলেন ক্যাটকে পাবে। তো ওদের এই ঝগড়া দেখে একটি কথা বলা হার্ট সেই বিরোধটা মেটানোর চেষ্টা করছে।
তো এই হচ্ছে ছবি। ছবিটাকে আমি আবারও বলছি, একটা লাইট হাউসের সামনে একটি ক্যাট আছে যার নাম হচ্ছে হেলেন ক্যাট। তাকে পাওয়ার জন্যে নান্টু ক্যাট এবং ব্ল্যাক ক্যাট ঝগড়া করছে, এবং একটি কথা বলা হার্ট এদের সেই ঝগড়াটা মিটিগেট করার চেষ্টা করছে। তো চোখ বন্ধ করে যদি আপনারা এই দৃশ্যটা একবার মনে রাখতে পারেন, তাহলে খুব সহজে আপনারা এডগার অ্যালান পোর যত সাহিত্যকর্মগুলো আছে সেগুলো আত্মস্থ করে ফেলতে পারবেন। কিভাবে? যেমন এই যে নান্টুকেট শব্দটা আছে, এটা কি? দ্য ন্যারেটিভ অফ আর্থার গার্ডন পিম অফ নান্টুকেট। এটা হচ্ছে একটি উপন্যাস, অ্যালেন পোর একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। এই নান্টুকেটের ছবিটা যখনই আপনার চোখে ভেসে উঠবে, বা এই ছবিটা যখনই আপনার ভেসে উঠবে, আপনি এই উপন্যাসটা কার লেখা খুব সহজেই সেটা স্মরণ করতে পারবেন। তারপরে এই যে এখানে হেলেন, সেখান থেকে আপনি খুব সহজেই মনে রাখতে পারেন টু হেলেন, এবং এখানে একটা ব্ল্যাক ক্যাট আছে, সেখান থেকে মনে রাখতে পারেন দ্য ব্ল্যাক ক্যাট। এগুলো হচ্ছে ওনার ছোট গল্প। দ্য লাইট হাউস, এই যে এই লাইট হাউসের ছবিটা যখন আপনার চোখে ভেসে উঠবে, তখন আপনি মনে করতে পারবেন যে লাইট হাউসটা অ্যালেন পোর লেখা। এরপরে দ্য টেলটল হার্ট, এই যে একটা কথা বলা হার্টের কথা বলেছিলাম, সেখান থেকে আপনি এটাকে মনে রাখতে পারেন। সুতরাং এইভাবে যদি আপনারা প্রত্যেকটা সাহিত্যিকের জন্যই মানে সাজিয়ে বিভিন্ন ধরনের চিত্র এঁকে নিতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই ইংরেজি সাহিত্যিকদের যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে স্মরণ রাখতে পারবেন। তো আমি মোট 3টি কৌশলের কথা বলেছি কিভাবে পড়বেন। একটি হচ্ছে ছন্দের মাধ্যমে আপনারা পড়াশোনা করবেন। প্রথম যেটি বলেছি যে বিভিন্ন সাহিত্যিকের জন্য ছন্দ কৌশল, সেভাবে মনে রাখতে পারেন। তারপরে 2 নম্বরে বলেছি যে জীবনের সাথে মিলিয়ে বা পারিপার্শ্বিক পরিবেশের সাথে মিলে যায় এই রকম কোনো যদি ঘটনার সাথেও আপনি সাহিত্যকর্মগুলোকে কোরিলেট করতে পারেন, সেভাবে মনে রাখতে পারেন। তৃতীয় আরেকটি কৌশল হচ্ছে ছবির মাধ্যমে সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলোকে মনে রাখা। তো এই হচ্ছে কৌশল। আর এখানে আমি একটি ছোট করে একটু বিজ্ঞাপন দিয়ে নিই। আমার একটি বই আছে ছবি দিয়ে ইংরেজি সাহিত্যগুলোকে মনে রাখার জন্যে। মোটামুটি 60 জন গুরুত্বপূর্ণ যে সাহিত্যিক আছে তাদের যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলোকে আমি এই বইয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি এইভাবে ছবির মাধ্যমে। তো এরপরে আসেন, এরপরে আমি আরেকটা ব্যাপার বলেছি যে লিটারেরি টার্ম, সাহিত্যের যে টার্মগুলো আছে সেগুলো নিয়েও মাঝে মাঝে প্রচুর প্রশ্ন এসে থাকে। কীরকম? মনে করুন যে আপনি লিটারেরি একটি টার্ম হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। তো আয়াম্বিক পেন্টামিটারটা কি সেটা বোঝার জন্যে আপনাদেরকে দুটি বিষয় বুঝতে হবে। একটি বিষয় হচ্ছে সিলেবল, আরেকটি বিষয় হচ্ছে রাইম। তো সিলেবল বিষয়টা কি? সিলেবল মানে হচ্ছে শব্দাংশ, শব্দের যেই অংশ। যেমন মনে করুন আমার নাম হচ্ছে তানভীর, এটি যখন আপনি উচ্চারণ করতে যাচ্ছেন দেখেন দুটি শব্দ অংশ পেয়ে যাচ্ছেন, একটি হচ্ছে তান, আরেকটি হচ্ছে ভীর। তাহলে এই তানভীর শব্দটা উচ্চারণ করতে গিয়ে আপনি দুটি অংশ পেয়েছেন, এই দুটি অংশকে বলা হয় সিলেবল। অর্থাৎ এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় সেটাই হচ্ছে একটি সিলেবল বা শব্দাংশ। আর রাইম ব্যাপারটা কি? রাইম হচ্ছে ছন্দের অন্তে মিল, মানে একটি ছন্দের শেষে যেই মিলগুলো আছে। যেমন যদি আমি একটি ছন্দ বলি আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, এই যে শব্দে বাক্যের শেষে জোড়া এবং ঘোড়া এই যে মিলে গেল, এই অন্তের যে মিলটা সেগুলোকে বলা হয় রাইম। একটি উদাহরণ দেখুন, যেমন কম্পেয়ার যে শব্দটি আছে, এই শব্দটি উচ্চারণ করতে গেলে দুটি সিলেবল পাওয়া যায়, কম্পেয়ার। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কম্পেয়ার এই শব্দটা যখন আপনি উচ্চারণ করতে যাচ্ছেন, এই কমের উপর আপনি একটু কম জোর দিচ্ছেন, মানে কম স্ট্রেস দিচ্ছেন, কম প্রেশার ক্রিয়েট করছেন, এই জন্যে কম এই অংশটুকে বলা হয় আনস্ট্রেসড অংশ। আর পেয়ার এই অংশটাতে আপনি জোর দিচ্ছেন বেশি, সুতরাং এই পেয়ার অংশটাকে বলা হয় স্ট্রেসড অংশ। অর্থাৎ সিলেবলের যেই অংশে আপনি জোর কম দিচ্ছেন বা আস্তে উচ্চারণ করছেন সেই অংশটাকে বলা হয় আনস্ট্রেসড অংশ, আর যেই জায়গাটায় জোর বেশি দিবেন সেটাকে বলা হয় স্ট্রেসড অংশ। এবার আসেন রাইম ব্যাপারটা। রাইমটা আমি আগেই বলেছিলাম যে কোনো একটি কবিতার বাক্যের বা লাইনের শেষের যেই মিলগুলো সেগুলোকে বলা হয় রাইম বা অন্তে মিল। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরস্কার কবিতার কয়েকটি লাইন, যেখানে
কবির স্ত্রী কবি সম্পর্কে বলছিলেন যে হয়েছে হয়েছে এত ভালো নয়, হাসিয়া রুশিয়া গৃহিণী বনয়, যেমন বিনয় তেমনই প্রণয় আমার কপাল গুনে। মানে কবির স্ত্রী কবিকে বলতেছে হয়েছে হয়েছে এত বেশি দেখানো ভালো নয়, হাসিয়া রুশিয়া গৃহিণী বনয় মানে হাসিয়া হেসে অভিনয় করে গৃহিণী কি বলছেন, যেমন বিনয় তেমনই প্রণয় আমার কপাল গুনে। মানে অনেক সময় অনেক মহিলা বলে না যে আপনার যে বিনয় আপনার যে প্রণয় এগুলা আমি কপাল গুনে পেয়েছি, মানে ঠাট্টা মস্করা করে বলে না যে আমি আমি বলে শুধু তোমার সংসার করছি, অন্য কেউ হলে হয়তো এটা করতো না। ঠিক একইভাবে কবির স্ত্রীও ঠাট্টা করে বলছে আমার কপাল গুনে এমন একটা স্বামী পেয়েছি যে যেমন বিনয় তেমনই প্রণয়। তারপরে কবির স্ত্রী আরও কি বলছেন, কথার কখনো ঘটেনি অভাব, যখনই বলেছি পেয়েছি জবাব, একবার ওগো বাক্য নবাব চলো দেখি কথা শুনে। মানে যখনই কথা বলেছে কবি কোনো না কোনো জবাব দিয়েছে, তো এই যে জবাব দিয়েছে এই জন্য কবির স্ত্রী কবিকে বলছে বাক্য নবাব, তো এই আপনি একবার আমার কথা শুনে দেখেন। তো এই যে এই কয়েকটি লাইন আছে, লাইনের শেষে দেখেন প্রথমে হচ্ছে নয়, ভনয়, প্রণয়, মানে এই তিনটি লাইনের শেষে অয় একটি সিলেবল আসছে, যেখানে অয় এই সিলেবলটাকে যদি আমরা একটি লেটার দিয়ে চিহ্নিত করি, মনে করুন এ লেটার দিয়ে চিহ্নিত করছি, তাহলে তিনটা লাইনের জন্যে তিনটা এ পাচ্ছি, যে একই ধরনের সিলেবল তিন লাইনে আছে শেষে, এই জন্য আমরা লিখলাম এ এ এ। তারপর গুণে এ আরেকটি নতুন সিলেবল, সেটাকে আমরা বি ধারা চিহ্নিত করেছি। তাহলে কি দাঁড়ালো, এই চার লাইনের জন্য আমরা কি কি পেয়েছি প্যাটার্নটা এ এ এ বি। তারপরে দেখেন অভাব জবাব নবাব, মানে ভাবটা নতুন আরেকটি সিলেবল, এই তিনটার জন্য যদি আমরা আরেকটা লেটার দেই যে সি, তাহলে কি হলো, এই তিনটা লাইনের জন্য সিলেবল হচ্ছে সি সি সি। এরপরে লাস্টে দেখেন এরপরে আছে গুণে এ, একটু আগে আমরা এটা হচ্ছে শুনে, একটু আগে আমরা দেখে এসেছি গুণে, এই যে এ এর জন্য আমরা একটা লেটার দিয়ে চিহ্নিত করেছিলাম বি, আর শুনে যেতে একই ধরনের সিলেবল বা একই ধরনের শব্দাংশ, তাইলে আবার বি দিয়ে সেটাকে চিহ্নিত করছি। অর্থাৎ বাক্যের শেষে যে ইয়েগুলো আছে সিলেবলগুলো আছে সেগুলোকে যদি আমরা বিভিন্ন লেটার দিয়ে চিহ্নিত করি, তাহলে আমরা কি কি পাচ্ছি, এটাকে এ এ এ বি সি 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 বি, অর্থাৎ এই কবিতাটা এই প্যাটার্নে লেখা হয়েছে। ঠিক একইভাবে উইলিয়াম শেক্সপিয়ার যখন ওনার কবিতাগুলো লিখতেন, ওনার যেই প্যাটার্নটা থাকতো, ওনার যে শেষের মিলগুলো থাকতো সেগুলো হতো কি এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জি জি। উনি ওনার অন্তে মিলগুলোকে এইভাবে এইবার মানে এটা যদি একটি সিলেবল হয় এ, ঠিক 3 নাম্বার লাইনে গিয়ে সেটার সাথে মিলবে। এই ঠিক একইভাবে এখানে যদি আরেকটি সিলেবল থাকে সি, ঠিক এক লাইন পরে পরের লাইনে গিয়ে এইভাবে মিলবে। তো এই হচ্ছে সিলেবল এবং রাইম। তো এইবার আসেন আমরা যে লিটারেরি টার্মটা জানতে চাচ্ছিলাম, আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটার মানে হচ্ছে একটি লাইনের মধ্যে 10টি সিলেবল থাকবে এবং আরও কিছু যোগ্যতা থাকতে হবে সেই লাইনের মধ্যে যে 10টি সিলেবল থাকে, একটি সিলেবল থাকতে হবে কম স্ট্রেস দেওয়া, যেটাকে বলা হয় আনস্ট্রেসড, ঠিক তার পরের সিলেবলটা থাকতে হবে স্ট্রেসড, অর্থাৎ জোরে উচ্চারিত হবে, ঠিক তার পরের সিলেবলটা থাকতে হবে আনস্ট্রেসড, ঠিক তার পরের সিলেবলটা থাকতে হবে স্ট্রেসড। এইভাবে করে করে একটা স্ট্রেসড একটা আনস্ট্রেসড, এই যে স্ট্রেসড এবং আনস্ট্রেসড এদেরকে বলা হয় এক জোড়া বা এক আয়াম অথবা এক মেট্রিক ফিট। অর্থাৎ আপনি এরকম 10টি সিলেবল সম্বলিত একটি লাইন হইতে হবে যেখানে 5টি আয়াম থাকবে। আয়াম মানে হচ্ছে এক জোড়া সিলেবল, যেখানে প্রথমটি থাকবে আনস্ট্রেসড, পরেরটি থাকবে স্ট্রেসড। অর্থাৎ এই রকম করে যখন আপনি 5 জোড়া আয়াম পাবেন বা 5 জোড়া মেট্রিক ফিট পাবেন, তখন সেই বাক্যটাকে আপনি বলতে পারেন এই আয়াম্বিক পেন্টামিটার। পেন্টা মানে হচ্ছে 5, আর যেহেতু এক আয়ামকে এক মেট্রিক বলা হয়, সেখান থেকে পেন্টামিটার বলা হচ্ছে। অর্থাৎ 5 পেন্টামিটার। যখনই আপনি একটি বাক্যে এরকম দেখবেন যে 10টি সিলেবল আছে, যেখানে 5 জোড়া 5টি আয়াম আছে, তখন আপনি সেই লাইনটাকে বলতে পারেন এক আয়াম্বিক পেন্টামিটার। তো এইভাবে যখন
14টি লাইন লিখবেন, তখন সেটাকে বলা হবে একটি সনেট। যেমন আমরা কপোতাক্ষ নদ পড়েছি, সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। তাহলে এখন দেখেন, এই যে উনি কবিতাটা লিখেছে, এরকম 14 লাইনের কবিতা লিখতে হয়েছে এবং প্রত্যেকটা লাইনে 10টি করে সিলেবল থাকতে হয়েছে, এবং সিলেবলের মধ্যে আবার বৈশিষ্ট্য কী হইতে হবে, প্রথম সিলেবলটা হইতে হবে আনট্রেসড, পরেরটা আবার ট্রেসড, পরেরটা আনট্রেসড, এইভাবে করে করে 10 সিলেবলের একটা লাইন হইতে হবে। এইভাবে করে করে উনি 14 লাইনের কবিতা লিখেছেন। এখানেই শেষ না, এর মধ্যে আবার ভাগ আছে, যে প্রথম 14 লাইনের মধ্যে প্রথম 8 লাইনে আপনাকে সমস্যার কথা উল্লেখ করতে হবে এবং পরবর্তী 6 লাইনের মধ্যে আপনাকে সেই সমস্যার সমাধান দিতে হবে। এইভাবে যদি আপনি একটি কবিতা লিখতে পারেন, তখন আপনি তাকে বলতে পারবেন যে একটি সনেট লেখা হয়েছে। তো এই ধরনের যে সনেট কী জিনিস, আয়াম কী জিনিস, মেট্রিক ফিট কী জিনিস, এরকম বিভিন্ন ধরনের লিটারেরি টার্ম পরীক্ষায় আসে। এরপরে ব্ল্যাঙ্ক ভার্স আসে, পথনাটক, এরকম বিভিন্ন ধরনের লিটারেরি টার্ম সম্পর্কে পরীক্ষায় এসে থাকে। তো এবার আসেন যে কোথা থেকে পড়বেন। তো ইংলিশ লিটারেচার পড়ার জন্য বাজারে মোটামুটি 3-4টা বই আছে, যারা খুবই জনগুরুত্বপূর্ণ এবং বহুল প্রচলিত। আপনি র্যান্ডমলি যে কোনো একটি বই এনে পড়াশোনা করতে পারেন, তবে আপনাকে মাথায় রাখতে হবে পড়াশোনার কৌশল এবং প্রশ্ন বিশ্লেষণ নিয়ে। যদি আপনি পড়াশোনার কৌশলটা সঠিক থাকে এবং প্রশ্নটাকে ঠিকমতো বিশ্লেষণ করতে পারেন, তাহলে আপনি নির্দ্বিধায় বাজারের যে কোনো বই নিয়ে এসে পড়তে পারেন, কোনো সন্দেহ নেই। সুতরাং আজকে আলোচনায় আমি যেটি বুঝাতে চেয়েছি, আপনাকে প্রথমে জানতে হবে, তারপর বুঝতে হবে, এরপরে কৌশল অবলম্বন করতে হবে। জানার জন্যে আপনাকে প্রচুর পরিমাণে প্রশ্ন বিশ্লেষণ করতে হবে। কী ধরনের প্রশ্ন আসছে, কোথা থেকে আসছে, কোন সাহিত্যিক সম্পর্কে আসছে, কিভাবে আসছে। যখনই আপনি এই বিষয়গুলোকে ধরতে পারবেন, তখন আপনার অযাচিত পড়াশোনা হবে না, যে প্রয়োজনের অতিরিক্ত যে পড়াশোনাগুলো, আমার ভালো লাগছে যে দ্য গিফট অফ মেজাই, এই ছোট গল্পটা পড়ে আমার এত ভালো লাগছে, এরকম আরও 20টা ছোট গল্প পড়ে ফেলি, তাহলে আপনার শুধুই অযাচিত সময় নষ্ট হবে। এটা যেহেতু একটি কম্পিটিটিভ এক্সাম, সুতরাং আপনাকেও সেইভাবেই মনস্থির করতে হবে। জ্ঞান অর্জন করার জন্যে বা বিদ্যা লাভের জন্য যদি আপনি পড়তে চান, সেটা অন্য হিসাব। কিন্তু আপনি যদি কম্পিটিটিভ পরীক্ষায় নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আপনাকে প্রচুর পরিমাণে প্রশ্ন বিশ্লেষণ করতে হবে এবং সেই প্রশ্নের আলোকে আপনাকে নিজেকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে। এবং পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট কৌশলী হইতে হবে। আপনি শুধু বারবার টেবিলের মধ্যে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মুখস্থ করছেন, ব্যাপারটা এরকম না। আপনি মুখস্থ করবেন, আপনি বিভিন্ন ধরনের কৌশলের মাধ্যমে, তাহলে আপনার এটা দীর্ঘদিন আপনার স্মরণে থাকবে। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়বস্তু। আমি মূলত ইংলিশ লিটারেচারের যেই জিনিসগুলো বুঝাতে চেয়েছি, সেটি হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে প্রশ্ন অ্যানালাইসিস করবেন, কৌশলের সহিত জেনে বুঝে পাঠ করবেন, তাহলে আপনার কখনোই ডিরেল হওয়ার সুযোগ থাকবে না। আপনি খুব সুন্দর, সহজভাবে, সাবলীলভাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। তো সবার জন্য শুভকামনা থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সেশন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।